বন্ধুরা, আজ আমি চোলদের অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। চোল গ্রামগুলির স্বায়ত্তশাসন ব্যবস্থা চোলদের গ্রামীণ অর্থনীতির স্বয়ংসম্পূর্ণতার উপর প্রতিষ্ঠিত ছিল। গ্রামগুলিতে যা উৎপাদন হতো তার দ্বারা প্রধানত গ্রামবাসীর প্রয়োজন মিটত। এই জন্যই চোল গ্রামগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ। চোল রাজকর্মচারীরা গ্রামের শাসন ব্যবস্থায় এই জন্য হস্তক্ষেপ করবার অবকাশ বেশি পেত না। চোল গ্রামের জমিগুলিতে গ্রামবাসীদের যৌথ স্বত্ব থাকত। তাদের ভূমি ব্যবস্থা কেমন ছিল? তাদের ভূমি ব্যবস্থা ছিল সমগ্র গ্রামের জমির দেয় খাজনার জন্য দায়ী থাকত। গ্রামসভা গ্রামবাসীদের মধ্যে জমি বিলি করত। তবে কৃষক জমির বন্দোবস্ত পাওয়ার পর ব্যক্তিগতভাবে জমি অধিকার করত ও আবাদ করত। সমগ্র গ্রামবাসী তাদের দেয় রাজস্ব সামন্ত রাজাকে অথবা রাজ কর্মচারীকে আদায় দিত। কখনো কখনো মন্দিরের দেবত্র জমি কৃষকরা মন্দিরের প্রজা হিসাবে আবাদ করত। বেগার প্রথার প্রচলন ছিল। মন্দিরের জমিতে কৃষকরা বেগার খাটত। মন্দিরের বিভিন্ন সেবা যথা পরিষ্কার রাখা, ফুল জোগানো ইত্যাদির জন্য জমির বন্দোবস্ত দেয়া হতো। অনেক সময় সামন্ত রাজারা সেনাশক্তি বাড়াবার জন্য সামরিক কাজের বিনিময়ে জমি দিত। ব্রাহ্মণরা নিষ্কর বা অগ্রহার জমি ভোগ করত। এই যুগে বাসীদের বিভিন্ন জীবিকা ছিল। সেগুলো কি? গ্রামের সমাজে জমির উপর স্বত্বের ভিত্তিতে গ্রামবাসীর সামাজিক মর্যাদা স্থির হতো। নিজ জমির মালিক কৃষকের সঙ্গে ভূমিহীন বেগার খাটা কৃষকের সামাজিক মর্যাদার তারতম্য ছিল। ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিকরা গ্রামসভার সদস্য হতে পারত না। ভূমিহীন শ্রমিকরা অপরের জমিতে খেটে বা জঙ্গলে কাঠ কেটে জীবিকার সংস্থান করত। কৃষকরা জঙ্গল কেটে বা জলা জমি সাফ করে নতুন আবাদযোগ্য জমি তৈরি করত। এছাড়া গো-মহিষ প্রজনন, গো-মহিষ, ভেড়া প্রভৃতি পালন ছিল সহকারী উপজীবিকা তারা ভূমি রাজস্ব ব্যবস্থা কীরকম ছিল? চাষের জমিতে বছরে 2 থেকে 3টি ফসল ফলত। জমির ফসলের অনুপাতে জমির রাজস্ব ধার্য হতো। চলতি রাজস্বের হার ছিল ফসলের 1/3 ভাগ। এছাড়া গ্রামের স্থানীয় শাসনের জন্য নানা কর ও সেচকর ছিল। গৃহজমি, পুষ্করিণী, খাল, মন্দিরের জমি ও শ্মশানে কোনো কর দিতে হতো না। সাধারণ লোকে ডাল, ভাত, তরকারি খেত। মাংস ছিল ব্যয়বহুল। যাদের হাতে সংসার খরচ মিটিয়ে বাড়তি টাকা থাকত তারা পতিত জমিকে আবাদযোগ্য করত অথবা সেচের জন্য পুষ্করিণী খোদাই করত অথবা মন্দিরে অর্থ দান করত। নগরের জীবিকা কিরকম ছিল? একাদশ শতক থেকে চোল বাণিজ্যের বিস্তারের ফলে এক শ্রেণীর বণিক ও কারিগরের হাতে অর্থ জমতে থাকে। তারা ধনশালী শ্রেণীতে পরিণত হয়। এদের অর্থে ও প্রচেষ্টায় চোল রাজ্যে নগরের সংখ্যা বাড়ে এবং নগরবাসীর প্রয়োজন মেটাতে গ্রামের উৎপাদনকে কাজে লাগানো হয়। গ্রামের লোক নগদ টাকার লোভে শহরে খাদ্যবস্তু ও দ্রব্যাদি চালান দিলে গ্রামের স্বয়ংসম্পূর্ণতা নষ্ট হয়। চোল গ্রামগুলোর প্রাচীন, শান্ত, সচ্ছল, স্বয়ংসম্পূর্ণ জীবনে ব্যাঘাত ঘটে।
তারা শিল্প বাণিজ্য এই সময় কীরকম ছিল? চোল কারিগর শ্রেণী উন্নত মানের বস্ত্র, ধাতুদ্রব্য, মৃৎপাত্র, লবণ রপ্তানির জন্য উৎপাদন করত। এছাড়া মশলা, দামি পাথর, চন্দন কাঠ, মুক্তা, হাতির দাঁতের জিনিস, কর্পূর প্রভৃতি রপ্তানি হতো। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য মহাবলীপুরম, কাবেরীপত্তনম, কোরকাই, সালিয়ার বিখ্যাত ছিল কুইলন বন্দর থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্য চলত। চীনের পশ্চিমে মঙ্গোল আক্রমণের ফলে স্থলপথে অর্থাৎ মধ্য এশিয়ার পথে চীনা বাণিজ্য বন্ধ হলে সমুদ্রপথে চোল রাজ্য হয়ে পশ্চিম এশিয়ায় চীনা পশম প্রভৃতি রপ্তানি হতো। সেখান থেকে এই মাল ইউরোপে যেত। চীন চোল রাজ্য থেকে পণ্যদ্রব্যের বিনিময়ে কর্পূর, চন্দন কাঠ, সুতিবস্ত্র, মশলা খরিদ করত। চোল রাজারা আরব দেশ থেকে উৎকৃষ্ট যুদ্ধের ঘোড়া আমদানি করতেন। মার্কো পোলোর মতে ভারতে পশু চিকিৎসার ভালো ব্যবস্থা না থাকায় এই ঘোড়াগুলো স্বল্পকালের মধ্যেই মারা যেত। চোল নিগম সমূহ সেটা কি ছিল? চোল বাণিজ্যের প্রসারের ফলে নিগম বা গিল্ড ব্যবস্থা গড়ে ওঠে। স্থানীয় ক্ষুদ্র নিগমগুলির নাম ছিল নগরম, আর বৃহৎ নিগমগুলোর নাম ছিল মণিগ্রামস। নিগমগুলি নির্দিষ্ট মূল্যে বণিকদের এক স্থানে মাল কিনে অপর স্থানে তা বিক্রি করে দিত। বড় নিগমগুলি রপ্তানি বাণিজ্যে লিপ্ত থাকত। যদি অপর কোনো বণিক বা নিগম তাদের ক্ষতির চেষ্টা করত, সেক্ষেত্রে রাষ্ট্র তাদের রক্ষা করত। শৈলেন্দ্র রাজবংশ নিগমগুলির চীনা বাণিজ্য হাত করার চেষ্টা করলে রাজেন্দ্র বাহুবলে শৈলেন্দ্র রাজকে দমিয়ে দেন। রাজা, রাজপরিবারের লোক, ধনী কর্মচারীরা নিগমগুলিতে টাকা খাটাতেন এবং সুদ পেতেন। তারা নিগমে টাকা লগ্নি করার জন্য বণিকদের কাছ থেকে উপঢৌকন পেতেন। এই সময় বণিক শ্রেণীর উদ্ভব হয়েছিল। সেগুলো কি ছিল? বাণিজ্যের বিস্তারের ফলে চোল সাম্রাজ্যে বুর্জোয়া বণিক সম্প্রদায়ের উদ্ভব হয়। তবে চোল সামন্তদের হাত থেকে এই বণিক শ্রেণী রাজনৈতিক ক্ষমতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেনি। এর কারণ হলো রাজা নিজেই বণিকদের সঙ্গে যুক্ত হয়ে বাণিজ্য কর্মে রত থাকতেন এবং তিনি বণিকদের স্বার্থ রক্ষার জন্য আইন রচনা করতেন। এমনকি বহু ব্রাহ্মণও নিগমে অর্থ লগ্নি করে বাণিজ্যের ভাগীদার হতো। তাছাড়া প্রাচীন ভারতে রাজতন্ত্র এমন একটি ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান ছিল যে বুর্জোয়া শ্রেণী একে আঘাত করতে সাহস করেনি। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।